জনতার দরবারে আপনাদের স্বাগত এবং আরো একবার আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। আজ জনতার দরবারে আমার সঙ্গে রয়েছেন জনতা, আমার সঙ্গে রয়েছেন নেতারা, জনতার প্রশ্নের উত্তর দেবেন যারা। আর আজ কি নিয়ে প্রশ্ন, কি নিয়ে উত্তর? রাজ্য রাজনীতি তোলপাড় দুটো বিষয় নিয়ে। এক, মইদুল ইসলাম মিকদার মৃত্যু এবং যাকে ঘিরে ফিশ ফ্রাইয়ের গন্ধ পাচ্ছে বিজেপি। আর অন্যদিকে আমরা জানি যে আগামীকাল জোটের অঙ্ক এবং সেই জোটে কি হতে পারে, সত্যিই কি আব্বাস সিদ্দিকীর উপস্থিতি বদলে দিতে পারে রাজ্য রাজনীতির সমীকরণ? সত্যি কি আব্বাস সিদ্দিকী এত বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি দুশ্চিন্তায় পড়তে পারেন তার মাইনরিটি ভোট নিয়ে? সত্যি কি বিজেপিকে লাভ করিয়ে দিতে পারে ভোট কাটুয়া কোট আনকোট আব্বাস সিদ্দিকী? কে আব্বাস? আমরা সরাসরি তার কাছেই উত্তর নেব। আমার সঙ্গে রয়েছেন জনতা যারা প্রশ্ন করবেন, আর আমার সঙ্গে এই জনতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে নেতারা রয়েছেন আসুন পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে প্রথম আমি পরিচয় করাবো, আমার সঙ্গে রয়েছেন আব্বাস সিদ্দিকী স্বয়ং আজকের জনতার দরবারে। আমার সঙ্গে আরো 5 জন অতিথি রয়েছেন। জাদ মাহমুদ অধ্যাপক রয়েছেন, তন্ময় ভট্টাচার্য সিপিআইএম নেতা, রিজু ঘোষাল কংগ্রেস নেতা, সুমন বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা এবং সুদীপ রাহা তৃণমূল কংগ্রেস নেতা। আসুন সরাসরি আমরা আব্বাসের কাছে আসি। আব্বাস, আপনার অবস্থান কি? আপনি কার? এটাই তো স্পষ্ট হচ্ছে না। আগামীকাল জোটের বৈঠক, সেখানে আপনি থাকছেন? আব্বাস শুনতে পাচ্ছেন আপনি? আব্বাস আগামীকাল হ্যাঁ জোটের বৈঠক, আপনি থাকছেন সেখানে? অ্যাকচুয়ালি জোটের ব্যাপারটা আমাদের দলের যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমাদের দলের যিনি প্রেসিডেন্ট শিমুল শরীফ সাহেব আমার পাশেই বসে আছে, ইনাদের হাতে আমি দায়িত্বটা দিয়েছি। কেন, আমি বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকার দরুন এনাদেরকে দায়িত্বটা দিয়েছি। এনারা কথা চালাচ্ছেন, টেবিলে আমাদের কথা রয়েছে। আশা করছি সেই জায়গায় এক জায়গায় বসে যাতে সমাধান করা যায়, সেটা দ্রুত যেতে হয়, এটাই আশা রাখছি। আমার যাওয়ার ব্যাপারটা একটুখানি হয়তো ব্যস্ত থাকার কারণ নাও যেতে পারি। মানে আপনি না থাকলেও আগামীকাল বৈঠকে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপস্থিতি থাকছে। তন্ময় দা এবং রিজু দুজনের কাছে আমি খুব ছোট করে এক মিনিট এই জোটটার উপর আপনারা কতটা ভরসা করছেন? আব্বাসকে সঙ্গে নিয়ে জোট, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জোট, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তির ঐক্যবদ্ধ জোট। এই হচ্ছে স্বৈরতন্ত্রের নমুনা। দিল্লির স্বৈরতন্ত্রের নমুনা হয়ে আছে হাথরসের মনীষা বাল্মীকি, রাজ্যের স্বৈরতন্ত্রের নমুনা হলো আজকে মইদুল মিদ্দা। আমি কোনো মুখ্যমন্ত্রী তদন্তের কথা বলছিলেন, আমি কোনো তদন্ত দাবি করছি না। যে সরকার 10 বছরে 7 কোটি টাকা খরচ করে তাদের দলের বলে দাবি করা তাপসী মালিকের তদন্ত কমিশনের রিপোর্ট বের করতে পারেনি, যাকে কেন্দ্র করে ভোটের রাজনীতি করেছিল সেই রিজওয়ানুর রহমানের তদন্ত কমিশনের রিপোর্ট যে সরকার বের করতে পারেনি, সেই সরকারের কাছে মইদুল মিদ্দার মৃত্যুর তদন্ত আমি দাবি করব না। আমি শুধু আমার এই সরকারের প্রতি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি আব্বাস সিদ্দিকী সহ, জোরের সঙ্গেই বলছি, আব্বাস সিদ্দিকী সহ সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, তাদের জাগরণ চাই আজকে, তাদের ঘৃণা চাই আজকে। আর সেই ঘৃণার প্রকাশ ঘটুক 2021 সালের বিধানসভার নির্বাচনে। এইটাই হচ্ছে মইদুলের বার্তা। অলরেডি আব্দুল মান্নান সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন আব্বাসকে জোটেছে। দুটো জিনিস, আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয়নি এবং কংগ্রেস বাম বা বাম কংগ্রেস যেভাবেই জোটটাকে ব্যাখ্যা করা যায় না কেন, সেই জোটে যারা আসতে চাইছে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে, যারা যারা যোগদান করতে চাইছে তাদেরকে স্বাগত। এটা তৃণমূল কংগ্রেস বিরোধী এবং ভারতীয় জনতা পার্টি বিরোধী যে জোট, যে মানুষের ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে যারা যারা সামিল হবেন সেটা আলোচনার ভিত্তিতে উঠে আসবে। আপনারা তো চাইছেন আব্বাসকে। আমি খুব দ্রুত তৃণমূলের রিয়াকশন নেব। এটা তৃণমূলের জন্য কত বড় থ্রেট হতে পারে? কোনো থ্রেট হতে পারে না। প্রথমেই বলি, সিপিএম এর প্রতিনিধি যিনি বলছিলেন গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবেন আর বলবেন ধর্মনিরপেক্ষ জোট, সেটা বাংলার মানুষ নেবে না। আর 2 নম্বর হচ্ছে গণতন্ত্রের কথা যদি সিপিএম বলে, কেন নেবেন না বলছেন? তাহলে আব্বাস তো বারবার ধর্মনিরপেক্ষতার কথা বলছেন। ফ্রন্টের নাম সেকুলার ফ্রন্ট, ওনার নাম হতে পারে কিন্তু মুখোশের আড়ালে মুখটা ধর্মনিরপেক্ষতার নয়, ওটা একটা সাম্প্রদায়িক মুখ। কেন বলছেন এটা? তার কারণ ওনার মিটিং মিছিল থেকে যে বার্তা উনি দেন সেগুলো সবটাই সাম্প্রদায়িক। আমি আসছি,
আমি শুধু বলবো যে গণতন্ত্রের কথা সিপিএম এর মুখে মানায় না, কারণ এটা সেই সিপিএম যারা 96 সালে 17 মাসে 84 আমরা জন সিপিএম এর পুলিশের কথা আসবো, আমি বলগুলিতে সিপিএম এর কথা হত্যা আসবো। আমি হয়েছিল। এই মুহূর্তে জনতার কোনো প্রশ্ন আছে কিনা, হ্যাঁ আপনি বলুন, বলুন কার কাছে প্রশ্ন? আব্বাসের কাছে প্রশ্ন, আমার। আপনারা নতুন কি প্রতিশ্রুতি বা আশা দেখিয়ে ভোট নেওয়ার জন্য ভাবছেন? আব্বাস, খুব সোজা প্রশ্ন আপনার জন্য, স্পষ্ট প্রশ্ন। গত 5 বছর আপনাকে দেখা যায়নি, কি এমন প্রতিশ্রুতি দেবেন যে মাইনরিটিরা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখতেন আপনাকে ভরসা করবেন? দেখুন, আমি ধন্যবাদ প্রথম জানাই ওই দাদাকে, খুব সুন্দর একটা কথা বলেছেন। বর্তমান যে পরিস্থিতিকে সামনে রেখে উনি কথা বলেছেন, যেন বর্তমান পরিস্থিতিতে প্রায় বা বেশিরভাগ দেখা যায় রাজনীতির মানুষরা কিছু প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ক্ষমতায় আসে, আসার পরে কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেনি। তাই আমি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার ওই দাদা ভাইকে বলবো যে আমরা প্রতিশ্রুতি সেইটাই যেটা আমার দেশ আমাদেরকে যে অধিকার দিয়েছে, সংবিধান যে অধিকার দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, যেটা আমার দেশ দিয়েছে। আর আমি অনেক কিছু বড় বড় প্রতিশ্রুতি দেবো আপনাদের ঘরে শুধু ভোট ব্যাংক হিসাবে লুটার জন্য, সেটা আমরা করতে আসিনি। আর 5 বছর কেন বলছেন, অ্যাকচুয়ালি রাজনীতিতে আসার কোনো সৎ ইচ্ছা মানে আমরা যে করব এরকম কখনো ভাবিনি, কিন্তু সময় আমাদেরকে ভাবিয়ে তুলেছে। দীর্ঘ 74 বছর দেখছি সবাই মিলে প্রতিশ্রুতি দিচ্ছে, কমপ্লিট করছে না। কিন্তু সব থেকে বেশি প্রতিশ্রুতি দেখেছিলাম দিদিমণি দিয়েছিলেন 2011-য়। আমরা দেখলাম একটার পর একটা বাংলায় প্রতিশ্রুতি দেয়নি, নতুন করে আবার প্রতিশ্রুতি দিচ্ছে। সেই প্রতিশ্রুতির মধ্যেও কিন্তু একটা ধাপ্পা বা ধোঁকা আছে। দ্বিতীয় নম্বর, ওখানে টিএমসির পক্ষ থেকে যিনি বসে আছেন একটা কথা বললেন যে সেকুলারের পিছনে একটা সাম্প্রদায়িক মুখ আছে। আমি অত্যন্ত ভালোবাসা দিয়ে ওই দাদাকে বলবো যে আমার কি সাম্প্রদায়িকতার মুখ আছে যদি জানাতেন, আমি অত্যন্ত খুশি হতাম। অবশ্যই আমি একজন রাজনীতিতে নতুন মুখ, আমার যদি কোনো সেকুলারের পিছনে কমনাল মাইন্ড থাকে সেটাকে চেঞ্জ করে নেবার জন্য মানে গুরু হিসাবে, শিক্ষক হিসাবে মেনে নেব, কিন্তু আপনি যদি ক্লিয়ার করেন অত্যন্ত ভালো হবো। আর যে দাদা আমার কাছে বললেন কি দিয়ে, আমরা চাই বাংলাকে নিরাপদের বাংলা করব। আজকে যেমন মহিদুল ইসলাম, সে তার কর্মর জন্য অটো চালক মানুষ কর্মর জন্য নবান্নে যাবে, বললেই লোকে ভাববে ভরসা করবে কেন যে আপনি তাদের নিরাপত্তা দিতে পারবেন। মেরে দেওয়া হবে, এই দুর্নীতির বাংলাকে মুছতে চাই। দেখুন, আমি এজন্য দিতে পারবো, আমার দেশের সংবিধান, আমার দেশের প্রশাসন ব্যবস্থা খুবই কড়া, কিন্তু এই সংবিধান আর এই প্রশাসন ব্যবস্থা যখন দুর্নীতিবাজ নেতাদের হাতে চলে যায়, তখন সেটাকে তাকতে তুলে রেখে নিজেদের স্বৈরাচারী চালু করা হয়। সেই জায়গা থেকে আমি চাই কলেজের প্রফেসর, ভালো ভালো শিক্ষিত সভ্য ভালো মানুষগুলোর হাতে যদি রাজ ক্ষমতা তুলে দেওয়া যায়, অবশ্যই তারা বাংলাকে নিরাপদের বাংলা, গণতন্ত্রের বাংলা এবং সমস্ত মানুষের পেটে ভাত, চাকরি, কর্ম, বাসস্থানের বাংলা তৈরি করবে। সেটা আমার স্বপ্ন। এই স্বপ্ন জাগার আপনি অধিকার নিজেও খুব ভালো করে জানেন, আপনি যদি কোনো কয়েকটা গুটি কয়েক আসনে প্রভাব বিস্তার করতেও পারেন, আপনি কোনোদিন সরকার গঠন করতে পারবেন না। আপনি ম্যাক্সিমাম ভোট কাটতে পারবেন। মানুষ কেন আপনাকে ভরসা করবেন, কেন ভরসা করে ভোট দেবেন? আর ভোট কেটে আপনি কার সুবিধা করতে চাইছেন? দেখুন, এটা যদি বলা হয়, যখন এই বাংলায় 2011-র আগে যদি দিদিমণি যখন প্রার্থী দিতেন, তখন তো তিনি সব আসনে সিট জিততে পারেননি। তাহলে তখন কি তেনাকে ভোট কাটুয়া হিসাবে বলা হতো? তা তো বলা হয়নি। তা যে কোনো দল যখন প্রথম আসে তাদের কত ভোট কাটুয়া বলা হয়নি। আমাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কেন? একমাত্র সরল প্রেরণে মানুষকে বোকা বানাবার জন্য। দ্বিতীয় নম্বর কথা, আমি একা সরকার গঠন করতে পারবো না যেটা বলছেন, কিন্তু 2021-এ বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে কেউ একা সরকারে আসছে না। তাহলে সেই জায়গায় যদি আমার কাছে 50, 60, 70 যাই সিট থাক, সেই জায়গাতে দেখা যাবে তখন আমরা একটা মজবুরি সরকার, অর্থাৎ যে সরকার একনায়কতন্ত্র এসে স্বৈরাচারী করছে সেটা করতে পারবে না। কারণ তখন তার একটা অপরের উপর নির্ভরশীল যখন থাকবে, তখন সে সমাজে গণতন্ত্র, মানে আপনি বলছেন আপনি সেই নির্ভরশীলতার জায়গা তৈরি করবেন। আমরা আব্বাসের সঙ্গে আবার কথা বলবো, কিন্তু তার আগে আমাদের দর্শকদের দেখাবো আব্বাস যদি জোটে যান কার লাভ কার ক্ষতি, আব্বাস যদি তৃণমূলে যান কার লাভ কার ক্ষতি। আসুন দেখি প্রথমেই জোট। আব্বাস যদি জোটে যান তাহলে কার লাভ কার ক্ষতি, আসুন সেই হিসেবটা আমরা কষার চেষ্টা করি। আমাদের সামনে রয়েছেন বিমান বসু, আমাদের সামনে একই সঙ্গে রয়েছেন অধীর চৌধুরী এবং আব্বাস। যদি জোটে যান তাহলে অবশ্যই জোটের লাভ হবে, কারণ সংখ্যালঘু সমর্থনটা বেশি আসবে। তৃণমূলের ক্ষতি হবে কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসবে, আর লাভ হতে পারে বিজেপির, কারণ ওই সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা তৃণমূলের ইউএসপি সেখানে ভাগ বসবে। এবার যদি আব্বাস, যদি
তৃণমূল কংগ্রেসের সঙ্গে যান, তাহলে কার লাভ কার ক্ষতি আসুন দেখি। জোটের ক্ষতি অবশ্যই, কারণ সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাবে। বিজেপির ক্ষতি, কারণ সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাবে। তৃণমূলের লাভ, কারণ সংখ্যালঘু ভোট পুরোটাই কনসলিডেটেড হবে এই দিকে, মানে তাদের দিকে। আর তৃণমূলের ক্ষতিও হতে পারে একই সঙ্গে লাভ এবং ক্ষতি, কারণ প্রশ্ন উঠতে পারে যে সেই সংখ্যালঘু ভোট ব্যাংক যা তৃণমূলের কোর এরিয়া, তাদের বিশ্বাস অর্জন করতেও আব্বাসকে প্রয়োজন হচ্ছে তৃণমূলের, মানে ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে। সুতরাং লাভ ক্ষতি হিসেবটা আপনাদের সামনে আমরা আনলাম। আব্বাস কয়েকটা প্রশ্ন তুলেছেন, আমি সুদীপের কাছে খুব দ্রুত উত্তর চাইবো। সুদীপ উত্তর আমি দিতে চাইছিলেন, বলছিলাম তারপর বাকিদের সাম্প্রদায়িক কাছে। বলছি তার কারণ এই আব্বাস সিদ্দিকী মিটিং করেছিলেন মিম প্রধানের সাথে। কোন মিম? যে মিম বিহারে বিজেপিকে জিততে সহায়তা করেছে, সেই কারণে আমি ওনাকে সাম্প্রদায়িক বলেছি। আর 2 নম্বর কথা হচ্ছে, উনি বললেন যে সুমন হাসছেন, উত্তর নেবেন। দেশের কথাকেই প্রমাণিত হয় যে বিজেপির সঙ্গে ওনাদের আঁতাত রয়েছে। আব্বাস, মিমের সঙ্গে আপনারা আছেন, আপনারাও তো শর্ত দিয়েছেন মিমকে ছাড়তে হবে। আব্বাস, মিম সঙ্গে না থাকবে না থাকবে না? অন্যরকম আমাদের শর্তটা একটু আমরা বলবো এটা ম্যাডাম, এই বিষয়টা একটা কথা আলোচনা বলবো। যখন জানানো হয়েছে, অধীর চৌধুরী আমাদের প্রদেশ সভাপতি বলেছেন যে যদি কংগ্রেসের প্রতীকে লড়তে চায় তাহলে কংগ্রেসের প্রতীকে লড়তে পারে, তাতে কোনো সমস্যা নেই। বেশ। এই কথাটা উঠে এসেছে এবং আলোচনা চলছে, এই অবধি হয়ে আছে। আব্বাস, মিম থাকছে আপনার সঙ্গে না থাকছে না? আমি একটা কথা বলি, যে দাদা বললেন যে মিমের সঙ্গে মিটিং করার জন্য আমি সাম্প্রদায়িক হই, তাহলে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি আমার আগে সাম্প্রদায়িক, কেন তিনি মিমের সঙ্গে না, আমরা এই তর্কে আসবো আব্বাস। এক কথা হ্যাঁ বা না উত্তর দ্বিতীয় উত্তর নম্বর চাইছি। কথা। মিম আছে না নেই আপনার সঙ্গে? আলোচনা টেবিলে আছে, কিন্তু আপনাদের তো শর্ত দেওয়া হয়েছে বাম কংগ্রেসের তরফ থেকে, মিমকে সঙ্গে রাখা যাবে না। টেবিলে বসলে আলোচনা হবে। আমাদেরও অনেক শর্ত আছে, সে শর্ত যদি বাম কংগ্রেস মানতে পারে তাহলে হবে। তাদের শর্তই শুধু আমরা মানবো, আমাদের শর্ত তাদেরকে মানতে হবে। যদি 4 মানতে দিন পারে বাদে হবে। নির্বাচন ঘোষণা হবে, এখন এত শর্ত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তো বাংলার আচ্ছা, মানুষ যাদের সঙ্গে রয়েছে। জোট একটু তাদের আগে আপনারা শর্তগুলো শর্ত ঠিক দিয়েছেন, করুন, মিম ছাড়া, লড়বেন উনি তো বলছেন পরে। আলোচনা টেবিলে রয়েছে। তন্ময় দা। সময় দেখে নেবে। সিদ্দিকী এখন গুন্ডাগিরি মমতা ব্যানার্জিকে ছাড়তে বলুন, তার দলের গুন্ডাগুলোকে, তাহলে মমতা ব্যানার্জি সেটা কে আছে দেখে নেবো। ওইসব আসবো, দেখে সুদীপ, নেবো। সুদীপ, ব্যানার্জি আমি সব উত্তর নেবো, গুন্ডা সুদীপ, পুষেছে, উত্তর নেবো। ওইগুলোকে একটু তন্ময় ঘরে দা। ভরতে বলুন। আব্বাস মমতা সিদ্দিকী ব্যানার্জির পাশে কে এতদিন আছে বোঝা যাবে। পর্যন্ত যে বক্তব্য টাকা রেখেছেন, দিয়ে গুন্ডা দেখিয়ে ভয় দেখিয়ে সেই- পার্টির মিটিং ভরালে মমতার দিকে লোক থাকে না। গুন্ডাদেরকে ভয় দেখিয়ে, সুদীপ- ঠিক বলেছেন, তৃণমূল কংগ্রেস গুন্ডাদেরকে ভয় দেখাবেই। যারা গুন্ডা তাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় দেখাবে। সুদীপ, আমি 100 বার আসবো, দেখাবে। সুদীপ, আমি উত্তর দিতে দেবো। সুদীপ, আসবো, আমি দেবো সময়। আরে বাকিরা এখনো টিএমসি আছেন, উত্তর গুন্ডা দেননি। পুষেছে। আরে আগে ঠিক করে কথা কানের বলুন। নিশ্চয়ই কম শুনছেন আপনি, বলছে গুন্ডা বুঝিয়ে পুষেছে। তন্ময় দা। আব্বাস সিদ্দিকী এতদিন আপনি বলতে পারেন, পর্যন্ত বলুন যত না, ভাষণ সব দিয়েছেন, সময় আপনাকে বুঝিয়ে যা দেব। যা আমরা হোয়াটসঅ্যাপে দেখেছি, ফেসবুকে দেখেছি, একটা ভাষণ আমি নিজে কানে শুনেছি। আমার বিধানসভা কেন্দ্রে ফিঙায় উনি একটা মিটিং করেছিলেন, তাতে কোথাও তিনি কেবলমাত্র সংখ্যালঘু হিসাবে রিলিজিয়াস সংখ্যালঘুর কথা বলেননি। উনি বারবার বলেছেন সংখ্যালঘু মানে মুসলমান, সংখ্যালঘু মানে খ্রিস্টান, সংখ্যালঘু মানে পার্সি, সংখ্যালঘু মানে শিখ, সংখ্যালঘু মানে দলিত, সংখ্যালঘু মানে আদিবাসী, সংখ্যালঘু মানে তপশিলি জাতি উপজাতি। অর্থাৎ তন্ময় দা, যারা যারা আব্বাসকে ফলো করেন, ওর ভিডিও ফলো করেন, জলসা ফলো করেন, এটা প্রত্যেকে জানেন, উনি বারবার বলছেন। ফলে আমার প্রশ্ন, ফলে- মিম নিয়ে আপনারা শর্ত দিয়েছেন। দাঁড়ান, আব্বাসের দাঁড়ান, সাথে দাঁড়ান, রাজনৈতিক আমি কথা আসছি, বলা হবে আমি কেন? সুদীপ আসবো, সুদীপ বলতে দেবো, আমি সুদীপ আসছি, বলতে দেবো। আমি আসছি। হ্যাঁ, ফলে এই বক্তব্যের ভেতরে কোথাও কোনো সাম্প্রদায়িকতার প্রকাশ আছে বলে আমাদের মনে হয়নি। এখন এটা ঠিক সুদীপের মনে হবে, কারণ সুদীপরা যেমন ঈদের দিনকে হিজাব পরে নামাজ পড়বার জন্য যায়, তেমন স্বামী বড়দিনের বিবেকানন্দ দিনকে মুসলিম সুদীপ বলে বলতে দেবো, জানেন। সুদীপ প্লিজ, আমি আসবো, টার্ন আছে, অনেকবার বলেছো, প্লিজ আমি তেমন বলতে দেবো। অষ্টমীর দিনকে বড়দের শাড়ি পরে অঞ্জলি দিতেও যায়। একই অঙ্গে অনেক রূপের প্রয়োজন হয়। আরে ওটাই সুদীপদের ইউনিটি ইন নেত্রীর। ডাইভার্সিটি, ওটাই আমাদের ইউনিটি ইন প্রয়োজন ডাইভার্সিটি। হয় না। ওই জন্য ভারতবর্ষের মানুষ জ্যোতিপ্রদ আপনাদেরকে বুদ্ধদেব চ্যানেলে ভট্টাচার্য ঢুকিয়ে কোনোদিন দিয়েছে। যায়নি, আরে ছাড়ুন না। বিধান রায় প্রফুল্ল সেন কোনোদিন যায়নি, সুদীপদের নেত্রীকে যেতে হয়েছে। তাহলে সুদীপদের না, আমাদের প্রশ্ন কিন্তু জোট নিয়ে, সুদীপদের নেত্রীকে নিয়ে নয়, জোট নিয়ে, জোট নিয়ে। আমি খুব দ্রুত সুমনদার রিঅ্যাকশন। সুমনদা, জোট যদি সত্যি ম্যাটেরিয়ালাইজ করে, ভট্টাচার্য কেউ ব্যবহার করেননি সুমনদা, জোট যদি সত্যি ম্যাটেরিয়ালাইজ করে, বিজেপি তন্ময়দা শেষ করেন, তন্ময়দা
তন্ময়দা আমি আব্বাস সিদ্দিকী ভাইয়ের কথা ধরে বলি, উনি বলছেন যে উনি এই দুটি দলের সঙ্গে জোট করে উনি পশ্চিমবঙ্গবাসীকে নিরাপত্তা দেবেন। কাদের নিরাপত্তা দেবেন? যেই কংগ্রেস আমলে কি ছিল পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি। কাদের নিরাপত্তা দেবে? সেই সিপিএম কে, যেই সিপিএম 77 থেকে 2009 মধ্যে 55,408টা মার্ডার হয়েছে। না উনি তো মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা বলছেন। মানুষের নিরাপত্তা, সিপিএম তো নয়, সিপিএম তো মানুষ, তারাও মানুষ। খুন তো মানুষ হচ্ছে, 4.5 মিনিটে একটা করে খুন হয়েছে। তাদের সঙ্গে কি যদি বাংলার মানুষকে উনি বলেন নিরাপত্তা দেবেন, ওটা ওনার সব থেকে বড় ভুল। আর যে বর্বরতার পোস্টার নিয়ে তন্ময়দা বসে আছেন, সেই পোস্টার যদি ওনাদের 34 বছরের করতে হয়, ওনা আধা কলকাতা ভরে যাবে। না আপনি সব আমি বলছেন, এটা তৃণমূলকে সাপোর্ট করে বলছি না, বাট এই জায়গা থেকে বলি দাদা, এটা কথা বলি, এই জোটকে সাপোর্ট করছে দাদা। এক মিনিট আমি একটা শেষ করে নিই। ওনারা 2016-তে জোট করে লড়েছিলেন, যেমন ওনারা 2016-তে জোট করে লড়ে 44টা সিট দিয়েছিলেন। এই বাংলার মানুষ আশীর্বাদ করে 44টা সিট দিয়েছিল। এই যাদের অধিকাংশ তৃণমূলে চলে গেছে, এই জোটকে ভরসা করে মানুষ কোথা থেকে ভোট এই দেবে? সংখ্যার নামের তালিকা না সুমনের কাছে কোথায় দেয়ালে আছে? গোড়াগুলি, এখানে কোথায় গোলাগুলি। প্রকাশ হয়েছে? যে মিথ্যাচারেরও একটা সীমা থাকা উচিত। সন্ত্রাসের কথা উনি বলছেন, আমি স্মরণ করিয়ে দেব, কতগুলো আজকে মহিদুল মির্জার বোন একটু আগে সাংবাদিকদের ডেকে বলেছেন, তিনজন একসঙ্গে বলে একজন দর্শক শুনতে পাবে না, সবাইকে বলতে দেবো। এই আলোচনা থেকে কি মনে হচ্ছে এখনো সংখ্যালঘু সেই ভোট কোথায় পাচ্ছে সংখ্যা? প্রথম কথা হচ্ছে যে একটা কথা বলি যে রাজনীতিবিদরা যখন ধর্মকে ব্যবহার করছেন, আমার আব্বাস সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে তখন ধর্মগুরুদের রাজনীতিতে আসতে হচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের বাস্তবতা। এই যে ধরুন এই পোশাক নিয়ে আমার ছাত্র সমাজ সুদীপ বলল, আমার না স্বামী অগ্নিবেশের কথা মনে পড়ছিল, যিনি গেরুয়া পোশাক পরতেন এবং সারা জীবন হচ্ছে আদিবাসী, দলিত এদের জন্য আন্দোলন করতেন। তার ফলে শুধুমাত্র পোশাকের ওপর গেলে আমরা রাজনীতির মূল বক্তব্য, তার যে রাজনৈতিক ধারণা, এটাকে মিস করব। এখন এই যে তরজাটা চলছে, এই তরজায় একটা জিনিস তো আপনাদেরও এখানে আমি দেখলাম যে সংখ্যালঘু ভোট কার সঙ্গে যাবে। এখন ভারতবর্ষের ভোটে তো সংখ্যাগুরু আছে, সংখ্যালঘু আছে, পুরুষ আছে, মহিলা আছে, যুবক আছে, যুবতী আছে। তাই রাজনীতিটাকে দেখার ক্ষেত্রে আজকে যেহেতু আপনারা মহিদুল এর এই ইস্যুটাকেও রেখেছেন, এখানে তো তিনি আন্দোলন করছিলেন চাকরি চাওয়ার জন্য, তাহলে চাকরি প্রার্থী আছে, চাকরি পাওয়া লোকজন আছে রাজনীতিতে। তাই আমার মনে হয় যে এই রকম ডিভিশনগুলো, এই বাইনারিগুলো আমরাও আমাদের আলাপ আলোচনার মধ্যে এটাকে আরো গাঢ় করে দিই। আমাদেরকে দেখতে হবে যে যখন একটা মানুষ ভোট দিতে যাচ্ছে, তার একটা ধর্মীয় পরিচয় আছে, তার একটা লিঙ্গের পরিচয় আছে, সে শহরের না গ্রামের, সে চাকরি চাইছে কি চাইছে না, এবং এই বহুবিধ দাবি আছে, তার মধ্যে থেকে দাঁড়িয়ে মানুষ ভোটের বিচার করবেন। তার ফলে উনি আব্বাস সিদ্দিকী গেলেই মুসলিম ভোট সমস্ত ওনার সঙ্গে যাবে এমনটা মনে করার কারণ নেই। আবার এটাও এরকম ভাবার কোনো কারণ নেই যে উনি যদি তৃণমূলে যান, তার কারণ 10 বছর ধরে সরকারে আছে, সরকারের বিরুদ্ধে তো অ্যান্টি ইনকামবেন্সি হবেই। এত প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো সফল হয়নি। কিন্তু সত্যি এটা আনঅ্যাভয়েডেবল। আপনি যা বলছেন জাস্টিফাইড, কিন্তু আজকের রাজনীতিতে আমরা অ্যাভয়েড করতে পারছি কি? প্রশ্ন আছে কারোর আপনার? হ্যাঁ বলুন। আমার প্রশ্ন আব্বাস সিদ্দিকী সাহেব। আচ্ছা আব্বাস সিদ্দিকী সাহেব, এই বিধানসভায় আপনার যে জোট আছে, ভোট কাটা ছাড়া আর কি কোনো ভূমিকা আছে? একটু বলবেন আব্বাস। আমার যে দাদা আমাকে প্রশ্ন করলেন, তাকে আমার আন্তরিক ভালোবাসা। তবে একটা কথা জিজ্ঞাসা করি, আমি ভোট কাটবো এ ধারণাটা আপনার আসছে কেন? ওই প্রার্থী ওই বিধানসভায় বাম দেবে, কংগ্রেস দেবে, টিএমসি দেবে, বিজেপি দেবে, তারা কেউ ভোট কাটছে না, আমি দিলেই ভোট কাটছি, এ ধারণাটা আসছে কেন? হতে তো পারে সেখানে আমি জিততে পারি, মানুষ হয়তো আমাকে সহযোগিতা করতেও তো পারে, ভোট তো দিতেই পারে। অতএব এইগুলা কোন ধারণা? আপনি জিতলেও তো ভোটই কাটবেন, আপনি জিতলেও তো এই তথাকথিত 30 আর 70-এর লড়াই যাই মুহূর্তে রাজ্য দেখছে, আপনি তো সেখানেই ভাগ বসাবেন না। এই ভোটটা তো কারো ব্যক্তিগত সম্পদ নয়। যখন এই বাংলায় বাম কংগ্রেস ছিল, তখন সেই দিন দিদিমণি যখন এই বাংলায় রাজনীতি করতে আসলেন, তাহলে তখন কি দিদিমণিকে বলা হয়েছিল যে আপনি ভোট কাটতে আসছেন? আজ বাম কংগ্রেস, টিএমসি, বিজেপি 4টে দল আছে, তারপর আমি যদি এন্ট্রি হয়, তখন আমার বেলায় কেন প্রশ্ন আসছে যে আপনি ভোট কাটতে আসছেন? ও আমাকে কি একটা অন্য ধর্মের বলে আলাদা করে দেখা হচ্ছে? তাহলে এইটাই কি সেকুলার বিরোধী নয়?
আব্বাস আমার আপনার জন্য প্রশ্ন আছে। হ্যাঁ 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 এই যে সুদীপের বললেন প্রশ্ন যে আব্বাস। কথাটা, যে তাহলে ধর্মীয় জলসা থেকে বসে উনি রাজনৈতিক কথা কেন বলছেন, এই প্রশ্নটার উত্তর ওনাকে দিতে হবে। আব্বাস বলবো উনি বলছেন আপনি ধর্মীয় সভা করছেন কিন্তু রাজনীতির বার্তা দিচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনি হয়তো ইসলাম সম্বন্ধে জানেন না, হতে পারে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, যেখানে সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি উভয় কথা আছে। তা আমি ধর্মীয় প্ল্যাটফর্মে বসি যখন, তখন আমার শিষ্য যারা থাকে বা আমাকে যারা মানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি শিক্ষা দিই সৎ লিডার হওয়ার জন্যে। স্বচ্ছ বাংলা, দুর্নীতিমুক্ত বাংলা এবং মাতৃভূমির ভালোবাসা, এই শিক্ষা তখন আমি দিই। এটা আমার কর্তব্য মনে করি, কেন এটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থার মধ্যে। একটা মানুষ রাজনীতি ছাড়া তার জীবন ব্যবস্থা কমপ্লিট হতে পারে না। কমপ্লিট জীবন ব্যবস্থা করতে গেলে এই শিক্ষাটা দেওয়া দরকার, তাই আমি দিয়ে থাকি। তৃতীয় নম্বর কথা, যিনি প্রশ্ন করছেন তিনাদের পক্ষ থেকেও তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ঈদের ময়দানে গিয়ে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনারাও তো রাজনীতির আলোচনা করে থাকেন। বার্তা দেওয়া হয়। আমার একটা এবং আমার একটা আরো প্রশ্ন, অনেক সুদীপ তো এবং আব্বাস ধর্মগুরু দুজনের আছে জন্যই যারা আছে। প্রকাশ- যতই এখানে তর্কে জুড়ুক, আব্বাস নিজেও, আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম আব্বাসের এর আগে, যখন একান্তে কথা হয়েছিল, আব্বাসও বলেছেন তৃণমূলের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা হয়েছে এবং তৃণমূলের অন্দরমহলে কান পাতলেই সুদীপ কোথাও একটা আব্বাসের সঙ্গে আলোচনার প্রেক্ষিত যে হয়েছে, সেটা যে আছে তার আভাস পাওয়া যায়। আমি একটা জিনিস বলছি, বারবার সংখ্যালঘু ভোট ইজ ইকুয়ালস টু তৃণমূল যেটা দেখানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, এটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টানের জন্য করেননি। এটা বাংলার সামগ্রিকভাবে সব ধর্মের মানুষেরা এটা তো এই জানি, এটা তো প্রকল্পগুলোর আপনারা আওতাভুক্ত। জনসভায় বলেন, কিন্তু সুতরাং সেই- আন্ডারলাইন এই সংখ্যালঘু ভোটটা পাখির চোখ, আপনি অস্বীকার করতে পারবেন? আন্ডারলাইন কিছু নেই, যা আছে সবার চোখের সামনে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে যে দলটা করেছিলেন তার নাম টিএমসি, টি ফর টেম্পল, এম ফর মস, সি ফর চার্চ। তৃণমূল মানে সর্বধর্ম বা সম্মান। টিএমসির নতুন। আমি আব্বাসের কাছে জানতে চাইবো, তৃণমূলের সঙ্গে আপনি বলেছিলেন 44টা আসন নিয়ে আপনার রফা চলছে, তাই তো আব্বাস? কে কোন নেতা? হ্যাঁ বলেছিলাম, তখন টিএমসি ব্যাপারে হাকিকাত জানতাম না, কিন্তু যখন জানলাম 1998 যে ডেটটা বলেন, ওই ডেটে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দিদিমণির একটা ছবি দেখা যাচ্ছে, তখন বুঝেছিলাম ওটা বিজেপিরই একটা দল। সেই থেকে আস্তে আস্তে যখন সত্যটা জানতে পারছি, দূরত্বটা বাড়ছে। বাপরে, তৃণমূলের চেহারা চিনে আর উনি জোটে যেতে চান না, মানে বাম কংগ্রেসের সঙ্গে জোটের পথ প্রশস্ত করতে চাইছেন আব্বাস সিদ্দিকী। আমি আমার আলোচনা করতে দেবো, সুদীপ সময় দেবো একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন জনতার দরবারে, ফিরছে এক্ষুনি। জনতার দরবারে ফিরে এলাম ব্রেকের পর। আপনাদের শুরুতেই বলেছিলাম আজ ফিশ ফ্রাইয়ের গন্ধ নিয়েও জনতার দরবার থেকে প্রশ্ন উঠে আসবে। জনতার মনে এই নিয়ে কি প্রশ্ন আছে আপনাদের সামনে আনবো। আমার সঙ্গে রয়েছেন আব্বাস সিদ্দিকী, রয়েছেন আরো 5 জন নেতা। এদের কাছেও আমি জানতে চাইবো, আগে দেখবো এই ফিশ ফ্রাইয়ের গন্ধটা বিজেপি কেন পাচ্ছে মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুতে। দেখুন। নবান্ন অভিযানে যাওয়া ডিওয়াইএফআই কর্মীর মৃত্যু ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি। রাজপথে মুখোমুখি পুলিশ এবং বাম ছাত্র যুবরা, সরব নেতারাও। আর জলজান্ত ছেলেকে লাশ মানিয়ে দিল সরকার। মৃত্যুর বিচার বাংলায় হয় না। কাজ চাইছে ছেলেমেয়েরা, তারপরে লাঠি পেটা করেছে। যদিও শাসক বাম এই সংঘাতের পিছনে ফিশ ফ্রাইয়ের রাজনীতি দেখছে বিজেপি। মানুষকে বোকা বানিয়ে, তাদেরকে বোকা বানিয়ে সেই সমর্থকগুলোকে তারা আন্দোলনে নামাচ্ছে, কিন্তু ওপরে নবান্নের 14 তলায় কিন্তু ফিশ ফ্রাইয়ের রাজনীতি চলছে। যে সিপিএম কে রাস্তায় দেখা যেত না, সেই সিপিএম হঠাৎ করে নবান্ন অভিযানের নামে রাস্তায় নামলো। এটা কোথাও ওই বিমানবাবু যে ফিশ ফ্রাই বৈঠক করেছিলেন, সেই ফিশ ফ্রাই বৈঠকের ফল না তো? 2014 সালে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বিমান বসুরা। সূত্রের খবর, সেখানে তাদের ফিশ ফ্রাই দেওয়া হয়। এই নিয়ে ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়তে হয় বাম নেতৃত্বকে। 21-এর ভোটের আগে সেই ফিশ ফ্রাইয়ের গন্ধ পাচ্ছেন বিজেপি নেতারা। বিমান বসুরা অবশ্য গুরুত্ব দিতে নারাজ। কে কোথাকার কি ভুইফোট নেতা কি বললো আমার উত্তর দিতে হবে নাকি? পর্যবেক্ষকদের মতে রাজ্যে বিজেপির উত্থান মূলত বামেদের রক্তক্ষরণের ফলে। 21-এর ভোটের আগে বাম শিবির উজ্জীবিত হলে বিজেপির ক্ষতি, তৃণমূলের লাভ। এ কারণেই কি পদ্ম নেতাদের মুখে ফিশ ফ্রাইয়ের কথা?
পাল্টা বাম শিবির অবশ্য বিজেপিকে মনে করিয়ে দিচ্ছে তাদের নেতা বাবুল সুপ্রিয় অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি খেয়েছেন। এর পিছনেও কি তাহলে সেটিং ছিল? নিউজ 18 বাংলা। বিজেপি নেতারা বলছেন যে এখানে ফিশ ফ্রাইয়ের গন্ধ, ফিশ ফ্রাই পলিটিক্স, তারা গন্ধ পাচ্ছেন। আর এক সদ্য বিজেপিতে যাওয়া নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি তো সংখ্যালঘু কার্ড এই ক্ষেত্রে দেখেছেন। দেখব এই গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে পুলিশ প্রহার করেছে এবং একটি তরতাজা যুবক, একটি সংখ্যালঘু পরিবারের একটি বাবা মায়ের কোল খালি হয়ে গেল, এই মানে ভাষায় বর্ণনা করা যায় না যে আমরা তাহলে কোন রাজ্যের কথা বলছি। আমি তো মনে করি যে এই সরকারের ক্ষমতায় থাকাই উচিত। আমার সঙ্গে রয়েছেন আব্বাস সিদ্দিকী, আমি আব্বাসের কাছে সরাসরি যাব। আব্বাস, আপনিও শুনলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মিদ্দার মৃত্যুতে সংখ্যালঘু মায়ের কোল খালি হয়েছে, আপনার রিয়াকশন? দেখুন, আমি মনে করি আমার বাংলার একটা সন্তান মারা গেছে, যেটা দুর্ভাগ্যজনক আমার বাংলার জন্য। কেন তিনি গিয়েছিলেন, যেটা আমরা দেখছি, কর্মসংস্থানের জন্য। অতএব সেই জায়গাতে কেউ মারা গেলে তাকে কোনো ধর্মের সাথে জড়িয়ে দেখাটাকে আমি নিন্দা জানাই, এটা উচিত নয়। কেন আমার বাংলায় এরকম দুর্নীতির রাজনীতি আস্তে আস্তে বাড়ছে, যেটাকে বন্ধ করা প্রতিটা বাঙালির কর্তব্য মনে করি। তাই আগামী দিন ভোটকে সামনে রেখে এরকম কোনো মায়ের কোল খালি হোক, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, মুসলিম হোক, এটা কোনটা না দেখে বাংলার কোনো সন্তান যেন মারা না যায়, এটাকে খেয়াল করা দরকার আমি মনে করি। সুমনদা, প্রথমেই বলি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আমি ওনার পরিবারের সকলকে সমবেদনা জানাই। এটা খুব লজ্জাজনক, এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠি যদি হয়ে থাকে, আমি জানি না, এটা নিয়ে বিভিন্ন তদন্ত চলছে, লাঠি পেটাতে যদি মৃত্যু হয়ে থাকে সেটা সত্যি দুঃখজনক। কিন্তু এটা শুরু হয়েছিল, এটা বামেদের থেকে শুরু। কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট নেতা, একটু নির্দিষ্ট প্রশ্নেই খুব ইম্পর্টেন্ট নেতা, তিনি বলছেন সংখ্যালঘু মায়ের কোল খালি হলো। না, আমি শেষ করি, তবে বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে এটা নতুন নয়, যেটাই খুব দুঃখজনক বাংলার জন্য, যে এটা নতুন নয়, এটা বাবা আমলে বরাবর হয়েছে। এবং আমরা যদি দেখি যে গত ইলেকশনের পর এই অবধি বামেদের কোনো মিটিং মিছিলে এত লোক নেই, হঠাৎ করে এত লোক এসে উপস্থিত হয়েছে এবং তারা কোথা থেকে আসছে, কে অক্সিজেন দিচ্ছে, কেন দিচ্ছে, সেই অঙ্কটাও সবার কাছে খুব পরিষ্কার। এবং আমার সব থেকে খারাপ লাগে যে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন গরম গরম কথা। আজকেও আপনি যদি দেখেন, সকাল থেকে বিভিন্ন নেতারা গিয়ে ওখানে গরম গরম বক্তৃতা দিয়েছে এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো একদম টার্ম বলছি, জিও জিও বলে হাততালিতে ফেটে পড়েছে, যেখানে তাদেরই এক সহযোদ্ধার মৃত্যু হয়েছে। তো তন্ময়দা, গরম গরম বক্তৃতা, তন্ময়দা আমি এক সেকেন্ড, আমি জাস্ট লাস্ট লাইনটা শেষ করি। সেটা হচ্ছে এইভাবে বাচ্চা ছেলে মেয়েদের ইলেকশনের আগে এগিয়ে দিয়ে আলটিমেটলি ওপরে যে ফিশ ফ্রাই পলিটিক্স হচ্ছে, এটা খুব পরিষ্কার। আপনারা বাচ্চাদের এগিয়ে দিচ্ছেন নিজেরা ঠান্ডা ঘরে, জাস্ট বিজেপিকে আটকাবার জন্য। দেখুন, যারা গরুর দুধে সোনা খুঁজে পায়, তারা একটা 31 বছরের তরতাজা যুবকের রক্তে ফিশ ফ্রাইয়ের গন্ধ খুঁজে পাবে, তাতে আশ্চর্য আমি অন্তত। আমাদের উলেনরাই যখন মারা গেছিল, আমি অন্তত হই না এই কারণে তখন সিপিএম কংগ্রেসের যে একটা ছেলে 31 বছর বয়স, পুলিশ লকআপে পিটিয়ে টোটো চালিয়ে খায়, সেই ছেলেটা চাইতে গেছিল চাকরি, জিজ্ঞেস করতে গেছিল মমতা ব্যানার্জিকে, কর্মসংস্থানের প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে, সেই প্রতিশ্রুতির কি হলো? মমতা ব্যানার্জির সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় 14,000 আমাদেরকে লাশপুরতে পাঠিয়ে দিয়েছে, তখন কোথায় ছিলেন? আমরা লাশপুরতে যাব, আমরা মইদুল ইসলাম মুদ্দার লাশ কুড়িয়ে নিয়ে চোয়াল শক্ত করে প্রত্যেকটা লাশ যা পড়েছে, 239 জন বামপন্থী কর্মীর লাশ পড়লো আজকে নিয়ে তৃণমূল কংগ্রেসের আমলে। আজকে 2019 থেকে রফিক খান বলে একজন মারা গেছে, কোথায় ছিল বাম কংগ্রেস? ও মাঝে মাঝে ডিস্টার্ব করে যাওয়াটা ওর এখন অভ্যাস হয়ে গেছে, আমি ডিস্টার্ব হচ্ছি না। এই যে কাজটা করলো, এবং যখন যে জায়গায় বিজেপির সরকার আছে, সেই সমস্ত জায়গাতেও কর্মসংস্থানই হচ্ছে প্রধান দাবি। হরিয়ানায় বিজেপির সরকার ভারতবর্ষে 18 থেকে 35 বছরের ছেলে মেয়েদের ভিতর বেকারত্বের হার, আপনাদের অভিযোগটা আজকে মিথ্যাকে নিয়ে কার বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি বলছে এটা আপনাদের গটা, বিজেপি বলছে গটা। তৃণমূলের কাছেও
আমি কাজের আসছি। দাবিটা দেশের সরকারের কাছে, রাজ্যের সরকারের কাছে আলাদা আলাদা না, কর্মসংস্থানের দাবি মানে আলাদা আলাদা না। আপনারা বলছেন এই দুই সরকারের নেচার, এদের স্বৈরতান্ত্রিক মানসিকতা, আপনাদের বিকাশ ভট্টাচার্য আরে পরশুদিন মমতা ব্যানার্জি বলেছেন, রিজু, পরশুদিন মমতা ব্যানার্জি বলেছেন, আরে দুটো কথা তন্ময়দা, খারাপ কিছু না, আপনার সুজন RSS এর চক্রবর্তীকে রাজনৈতিক জিজ্ঞেস করুন, বিজেপি খারাপ। আপনার সুজন পরশুদিন চক্রবর্তীকে মমতা জিজ্ঞেস ব্যানার্জি করুন, ইন্ডিয়া যিনি টুডেকে মারা গেছেন তার নাম বলতে হবে ফরিদ কেন? না মইদুল। সুদীপকে সকালবেলা বলতে হবে সুজন কেন? চক্রবর্তী সুদীপের ফেসবুকে লিখেছেন, নেত্রী যিনি পরশুদিন মারা গেছেন তার ইন্ডিয়া নাম টুডের ফরিদ। এনক্লেভে আর আজ বলেছে সন্ধ্যে কথা। সাড়ে ছটায়- প্লিজ শুনতে না, দিন। বলতে দিতে হবে। আজ সন্ধ্যে 6:30 যিনি মারা গেছেন মইদুল মিদ্দা, তার বোন সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমার দাদা কোনো রাজনৈতিক দল করতো না, আমার দাদাকে আপনি ফুসলিয়ে কি নিয়ে যাওয়া বলছেন হয়েছে। সুদীপ? দিন হ্যাঁ, ভর আমি নবান্ন দেখাচ্ছি। অভিযানে কি? আমি দেখাচ্ছি। নবান্ন অভিযানে কি? আরে আমি দেখাচ্ছি, তিনি আপনারা লুটিয়ে পড়ে দেখুন না। আছেন মাটিতে, আমি সারা আপনার দিন সব চ্যানেলে আমি আপনার আপনি হাউসে আজ তাকে দিয়েছি। ডিওয়াইএফআই বাইরে আনছেন। DYFI গোপীনাথপুর ইউনিটের সম্পাদক। পরিকল্পিতভাবে উনি আরে সিপিআইএম করতেন না। মিথ্যাচার একদম দিল্লি ফুসলিয়ে থেকে। নিয়ে যাওয়া হয়েছে, ওই আমি যে বলছি বললো না। টেম্পেল বলছেন নিহত মস্কার মইদুল চার্চ। মিদ্দার বোন। আসলে এইটা দিয়ে CPM এর টাকা চরিত্র। এনে মারা পরিকল্পিতভাবে কমিটি। সাধারণ টাকা মারা তন্ময়দা, কমিটির সুব্রত লোক। মুখার্জি বলেছেন, কিচ্ছু করার নেই। তন্ময়দা, সুব্রত মুখার্জি বলেছেন সিপিএম এর লাশ প্রয়োজন ছিল এবং সিপিএম সেটা পেয়েছে রাজনীতি করতে। সুব্রত মুখার্জি তো লাশের রাজনীতি করেছেন, আরে আপনার মিত্র সেই জন্য তো তাপসী বাড়িকে তদন্ত কমিশন রিপোর্ট দিল না কেন 10 বছরে? রিজু। রিজওয়ানুরের তদন্ত কমিশন রিপোর্ট দিল না কেন 10 বছরে? সব অভিযোগ তো সিপিএম এর রিজু, বিরুদ্ধে, সরকার তো সিপিএম এর না, তৃণমূলের। তারা তো গড়েছিল তদন্ত কমিশন, রিজু, 7 রিজু, কোটি হ্যাঁ, টাকা রিজু বক্তব্য সেখান আছে, থেকে রিজু খরচ বক্তব্য হলো, আছে, রিজু। কেন রিপোর্ট দিল না? আরে 21শে জুলাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আরে মার 21শে জুলাই খেয়েছিলেন। কমিশনের রিপোর্ট মার দিল না কেন? খেয়েছিলেন, আপনি কোথায় 21শে ছিলেন? জুলাই আরে রিজুকে কমিশনের প্লিজ রিপোর্ট বলতে দিল না দিন, কেন? রিজুকে বলতে দিন। আপনারা কোথায় ছিলেন? আর এই প্রশ্নটা কেন করা 21শে হচ্ছে না? জুলাই যে যে আজকে তৃণমূল বনাম বাম, সঙ্গী কংগ্রেসের কি বক্তব্য? সঙ্গী কংগ্রেসের কি বক্তব্য? শান্তিপূর্ণ যদি গণ আন্দোলন সুদীপ হয়, বলতে দেব। সুদীপ বলতে দেব। সুদীপ বলতে দেব, রিজু। CPIM তাকে দিতে বলুন। বড় বড় কথা বলার আগে ভেবে দেখবে। রিজু, দুটো জিনিস বলি। 21শে জুলাই অনেকগুলো টপিক উঠে এলো। হ্যাঁ, 21শে জুলাই উঠে এলো, মিদ্দার কথাটা যেটা সুদীপ বলছে, সুদীপ জানি না, আজকে ডালখোলাতে একজন বামকর্মী নিহত হয়েছেন, তার নাম ফরিদ। এটা কনফিউজ করার জায়গা নেই। মইদুলের ব্যাপারে আর ফরিদ দুটো ঘটনা ঘটেছে। ডালখোলাতে একজন বামকর্মী মারা গেছে, তার খবর আমরা পেয়েছি, এবং সেখানে একটা ঘটনা ঘটেছে, তার নাম ফরিদ। মইদুল আর ফরিদ দুটো আলাদা ঘটনা, কিন্তু প্রেক্ষিতটা এক। 21শে জুলাইয়ের কথা বলছে। 21শে জুলাইয়ের সময় তৃণমূলে জন্ম হয়নি। লাশের রাজনীতি যদি কোনো রাজনৈতিক দল করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস করেছে, কারণ যুব কংগ্রেসের কর্মীগুলো মারা যাওয়ার পরে তাদেরকে তৃণমূলের পতাকা চাপিয়ে তাদেরকে শহীদ দিবসে তৃণমূল বানানো হয়। এইটা হচ্ছে আমি ঠিক তৃণমূল এই কংগ্রেসের প্রসঙ্গে ক্যারেক্টার। আব্বাসের কাছে আসি। আব্বাস, একযোগে অভিযোগ করা হচ্ছে তৃণমূল লাশের রাজনীতি করেছে এবং করছে। তৃণমূলের অভিযোগ বামেদের বিরুদ্ধেও একই রকম, বামেরা লাশের রাজনীতি করছে। আপনি সেই বামেদের হাত ধরার জন্য যাচ্ছেন, মানুষের বিশ্বাসযোগ্যতা কিভাবে পাবেন? দেখুন, হাত ধরার কথা বলছেন, আবার আমি বলছি, আমরা চাই 2021-এ এমন একটা সরকার বাংলায় তৈরি করতে যেখানে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, পিছিয়ে পড়া মানুষের অধিকার যেন আমরা ফিরিয়ে দিতে পারি। সে জায়গায় আমি বন্ধুত্বের হাত বাড়িয়েছি, যে আমার সঙ্গে হাত মিলাবে তার সঙ্গে আমি চলবো। এখানেই তো তৃণমূল আরো প্রচার করবে আপনার বিরুদ্ধে, আপনি তাদের কাছে CPM বন্ধুত্বের বলছে হাত বাড়ালেন TMC যারা লাশের রাজনীতি করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করাটা ঠিক পছন্দ ব্যক্তিগতভাবে করছি না। আরে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থানের কথা বলুন। দ্বিতীয় নম্বর কথা, বর্তমান সময় পশ্চিমবাংলার রাজনীতির যে দুর্দশা, সেটা দেখে তো আমার ঘৃণা লাগছে। এটাকে পাল্টাবার চেষ্টাই তো করছি। গণতান্ত্রিক দেশে বিরোধী তো থাকবে, গণতন্ত্রের নামই তো এটা বিরোধী থাকবে, কিন্তু বিরোধী করলেই যে তাকে মেরে দেওয়া হবে, সে বাম মারুক, কংগ্রেস মারুক, আর আমি মারি, আর টিএমসি মারি, আর বিজেপি মারি, যেই মারি, এটা অন্যায় তো। এটাকে বন্ধ করা দরকার। সে বন্ধ কি করে হবে সেটা নিয়ে ভাবা দরকার আমাদের। আব্বাস, যেটা আপনি ঠিক, আপনিও শুরুতে নিরাপত্তা শব্দটা ব্যবহার করলেন। এখানে ভোট সেইভাবেই সেগমেন্টেড হয়ে যায়। আইডেন্টিটি পলিটিক্স কিসের জন্য? যে তাদের নিরাপত্তা দেওয়ার একটা প্রতিশ্রুতি দেয় আব্বাস, এবং সেই প্রতিশ্রুতি আপনিও দিচ্ছেন যে আমি নিরাপত্তা দেব, এই প্রশাসন আপনাদের দিতে পারছে না, আমি দেব। সেখানে আপনার প্রতিশ্রুতির ভিত্তি কোথায় তাহলে? অ্যাকচুয়ালি প্রশাসন দিতে পারছে না নয়, প্রশাসনকে দিতে দেওয়া হচ্ছে না।
কেন বর্তমান রাজক্ষমতা যাদের হাতে আছে এদের বেশিরভাগ সব দুর্নীতিতে জড়ানো। এরা কি বলে সারদাতে থেকে শুরু করে আমপান থেকে শুরু করে চাল চুরি থেকে শুরু করে লুটপাট দাঙ্গা মারপিট খুনোখুনি সিন্ডিকেটের মধ্যে জড়িয়ে আছে। সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে এই সব দুর্নীতিবাজগুলোকে পাল্টে দিয়ে যদি ভালো স্বচ্ছ শিক্ষিত ভদ্র মানুষকে আনা যায় তাহলে তারা অবশ্যই আইনকে আইনের রাস্তায় চলতে দেবে, ল অ্যান্ড অর্ডার ফলো করা হবে, তাহলে এই দুর্নীতিটা কমবে। আমার মনে হয় আব্বাসের কথা শুনে সামান্য হলে উৎসাহিত, কারণ আপনারা যে ভাষাগুলো বলছেন না, উৎসাহের কোনো বিষয় নেই। আমি বলি ব্যাপারটা সেটা হচ্ছে যে উনি যে কথাগুলো বললেন সেই প্রসঙ্গে আমি দুটো কথা বলি যে উনি দল করলেন কি কোথায় গেলেন তা মানে সেটা নিয়ে সত্যি বলছি ভারতীয় জনতা পার্টি ভাবিত নয়। উনি ক% কাটবেন কে কী হবে সেটা ওনাদের নিজস্ব অঙ্ক আমি জানি না, তবে উনি যে দুজন দলের হাত ধরে নিরাপত্তা দিতে চাইছেন সেটা খুব আশঙ্কার এবং শঙ্কার। আর আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি এটা ভেবে থাকে যে সমস্ত মুসলমান ভোট তাদের জমিদারি, তো সেই ভুলটাও ভাঙা কোথাও একটা দরকার আছে। না, আমি শুধু একটা কথা বলবো, খুব ভালো লাগছে অনেকক্ষণ ধরে দেখছি 5 ফুট 2 ইঞ্চির একজন ভদ্রমহিলার বিরুদ্ধে 5 জন বসে আছেন বিরোধিতা করতে। শাসনে যে থাকবে তার বিরুদ্ধেই তো সব কথা বলে সুধীর। এটাই তো স্বাভাবিক। তাদের প্রত্যেকের একই সুর এবং সেটাই তো হয়। 6 ফুট হলে সিংহাসনে যিনি তার বিরুদ্ধেই তো সবাই সোচ্চার হয়। আগামী দিন 2016 সালে যে সারদা নারদার কথা বলে এরা জোট করেছিল, আবারও সেই একই মুদ্রা নিয়ে একই কথা বলে ওরা নির্বাচনে যেতে চাইছে। 2021 সালের মে মাসটা আসতে দিন, রাজভবনে দাঁড়িয়ে শপথ বাক্য ওই বিজেপির দালাল জগদীপ ধনকরকেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাঠ করাতে হবে। কার আপনার? হ্যাঁ বলুন। তন্ময় বাবুকে আমি একটু খুব সরাসরিভাবে প্রশ্ন করতে চাই। কিছুক্ষণ আগে বলছিলেন যে লাশের রাজনীতি বা লাশ গুনতে আমরা রয়েছি। আমি ফ্ল্যাশব্যাকে একটু যেতে চাইছি, 34 বছরে আপনি কটা লাশ গুনেছেন? কারণ সব মৃত্যুই তো দুঃখজনক। 34 বছরে গড়ে প্রত্যেক 5 দিনে বামপন্থীদের একজন করে কর্মী খুন হয়েছেন। শেষের দিকে জঙ্গলমহল মাওবাদী সন্ত্রাস, যে মাওবাদী ছত্রধর মাহাতো আজকে তৃণমূলের নেতা, যে কিষেনজিকে শেষ পর্যন্ত খুন করতে বাধ্য হলেন তৃণমূলের নেত্রী, গোটা জঙ্গলমহল জুড়ে প্রায় প্রত্যেক দিন আমাদের লাশ কুড়োতে হয়েছে। সম্ভবত সেটা আপনিও জানেন। 34 বছরে লাশ কুড়োনোর সংখ্যায় আমাদের ঘাটতি পড়েনি। দার্জিলিংকে যখন পশ্চিমবাংলা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলো তখন নীরজ প্রধান, নীরদ রায় থেকে শুরু করে কেবলমাত্র দার্জিলিংয়ের পাহাড়ে 97টা লাশ আমরা কুড়িয়েছিলাম 6 মাস সময়কালের মধ্যে। কমিউনিস্টরা এটা জানে যে কমিউনিস্টরা রাজনীতির লড়াইয়ে নামলে মরতে হতে পারে। 34 বছর শাসন ভোগ করলেন, শাসনে আপনারা লাশ কুড়োচ্ছেন, আপনারা দায় কাদের? আপনাদের নয়। সেই কংগ্রেসের হাত ধরেছেন। 34 বছর শাসন, লাশ কুড়োচ্ছেন, সে দায় কার? প্রথম কথা হচ্ছে যারা পশ্চিমবাংলা থেকে দার্জিলিংকে বিচ্ছিন্ন করবার জন্য প্রয়াস চালিয়েছিল তাদের মদত দিয়েছিল। কখনো তৃণমূল কংগ্রেস, তৃণমূল তৈরি হওয়ার পরে, তারপরে বর্তমানে বিজেপি, তাদের এমপি তৈরি হয়েছে। আপনার বুদ্ধবাবু দার্জিলিং যেতে পারতেন না ভয়, মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছরে 10 বার দার্জিলিং যেতে পারতেন না ভয়। তফাৎ আছে বস। ঠিক ঠিক। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তো যেতে পারবেনি, কারণ এই সেদিন তিনি অমিতাভ মালিককে খুন হতে বাধ্য করলেন বিমল গুরুংদের ধরবার জন্য গুলি চালাতে পাঠিয়ে, আর তারপরে বিমল গুরুংকে কোলে নিয়ে নবান্নের 14 তলায় মিটিং করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটটা উড়ে যাচ্ছিল যখন দার্জিলিং এ ছিলেন, বাঘের বাচ্চার মতো ধরে ধরতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার বুদ্ধবাবু অমিতাভ মালিককে দিয়ে জবাব দিন, জবাবটা অমিতাভ মালিককে দিয়ে দিন। যার মাধ্যমে অমিতাভ মালিককে গিয়ে বলুন যে ওই বিমল গুরুংকে ধরবার জন্য এই অমিতাভ মালিককে পাঠিয়েছিল আমার মুখ্যমন্ত্রী, সে খুন হয়েছিল। এখন আমার মুখ্যমন্ত্রী বিমল গুরুংয়ের গলা জড়িয়ে ধরছে। আমি ঠিক এই তর্ক থেকে আব্বাসের কাছে যাব। আব্বাস, এর আগেও তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে 2016-তে সমস্ত বিরোধীরা একসঙ্গে। আব্বাস, তখন আপনাকে হয়তো রাজনীতির ফ্রন্টে দেখা যায়নি, কিন্তু মানুষ ঢেলে ভোট দিয়েছেন, স্পেশালি সংখ্যালঘুরা, যাদের আপনি আজ উল্লেখ করছেন, নিরাপত্তা দেওয়ার দাবি করছেন। আপনি কি করে ভরসা রাখছেন তাহলে? দেখুন, প্রথম একটা কথা বলি, আমার টিএমসির পক্ষ থেকে যে দাদা আছে উনি একটা কথা বললেন 5 ফুট কত ইঞ্চি একজন মহিলার পিছনে 5 জন বসে আছে। অতএব তাহলে বিরোধী করার নাম তো গণতন্ত্র, দেশের সাংবিধানিকভাবে বিরোধী থাকবে। তাহলে কি আমরা কিছু ভুল করলে বিরোধী করতে পারি না?
এই বিরোধী করাটা যদি আপনার প্রেস্টিজ বা সেন্টিমেন্টে লাগে, ঠিক আছে 3-4 মাস ওয়েট করুন, ওনাকে সরিয়ে দেওয়া হবে, ওনার পদ থেকে আর বিরোধী করার লোক থাকবে না। চেষ্টা করুন, শুভেচ্ছা রইলো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের কথা যেটা বলছেন, আপনার হয়ে গেছে, আমি আরবার বলছি যে আমি শুধু মুসলমানদের নিয়ে ভাবছি না, পিছিয়ে পড়া মানুষের জন্য ভাবছি। পিছিয়ে পড়া মানুষ যদি আমাকে সহযোগিতা করে, বিশ্বাস করে, আমার পাশে দাঁড়ায়, পিছিয়ে পড়া লোকেদের জন্য তাদের সময়ে জয় বাংলা জয় জোহার এই প্রকল্পগুলো কেন করেনি? এবং যারা এই যে আমফানের মতো জিনিসে মানুষের মানুষকে বাঁচাবার আমি চেষ্টা করব। আসবো হ্যাঁ প্রশ্ন বলুন। আমার প্রশ্ন টিএমসিকে, মমতা ব্যানার্জি বলেছে যে দলের মুখ তিনি, তাহলে আব্বাস বাবু কি আদৌ টিএমসির জন্য কোনো একটা থ্রেট হয়ে দাঁড়াবেন? আমরা তো প্রথম থেকেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মীয় এই যে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দিয়ে 10 বছর এতজন হাসছেন সুদীপ, আপনার এবং হ্যাঁ হাসতেই পারেন, কিন্তু মে মাসের পর আমরা হাসবো ওরা কাঁদবে। মে মাসের পর আমরা হাসবো ওরা কাঁদবে, 3 মাস আসবো। সুদীপ খুব ভালো কথা বলছে, কিন্তু এইটা শুনে আমার হাসি বেরিয়ে গেল যে পরিচয় ভিত্তিক রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বলুন, ওয়াকাফের সম্পত্তি থেকে ইমাম ভাতা দেওয়া হয় বহু বছর ধরে, মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্স করছেন। দুর্গাপুজোর কার্নিভাল মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করছেন। বিভিন্ন জায়গায় গিয়ে পরিচয় ধরে ধরে কোথাও লেপচাদের জন্যে, তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি ভালো না খারাপ এটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু পরিচয় ভিত্তিক রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিগত 10 বছরে সবচেয়ে বেশি প্রসার ঘটেছে। এখন আপনি এটার পক্ষে হতে পারেন, বিপক্ষে হতে পারেন। আপনি মনে করতে পারেন ওই আইডেন্টিটি পলিটিক্সের জন্যই আজকে বিজেপি জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গে। আপনি মনে করতে পারেন আপনি কি তাই মনে করেন রিলিজিয়াস আইডেন্টিটির জন্যই আজকে বিজেপি আইডেন্টিটি পলিটিক্সে বিজেপিকে জায়গা দিয়েছে? আপনার কি মত? আমিও মনে করি দিদিমণি যেভাবে মানে মাঝে মাঝে ড্রামা করেছে, ওই ড্রামার কারণে এক শ্রেণীর মানুষ তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য বিজেপিকে আপন মনে করে নিয়েছে। সুদীপ, খুব ইম্পর্টেন্ট শব্দ ড্রামা। হ্যাঁ, ওনার পুরোটাই ড্রামা। আমার ওইসব কথায় বাংলার মানুষ শোনে না, চেনে না বাংলার মানুষ। পাঠিয়ে দিন বাঁকুড়া, পাঠিয়ে দিন পুরুলিয়া, বাংলার মানুষ আব্বাস সিদ্দিকীকে চেনে না। এই কে কি বললো সব কথার উত্তর তৃণমূল কংগ্রেস দেবে। আরে হায়দ্রাবাদ থেকে নেতা উড়ে আসছেন, উনি হায়দ্রাবাদে গিয়ে উনি রাজনীতি করবেন। এই বাংলাটা কাজী নজরুল ইসলামের যেমন বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, মাতঙ্গিনীর বাংলা, এই বাংলায় আব্বাস সিদ্দিকীর বাংলা হবে না। আব্বাস সিদ্দিকী এই বাংলার বাসিন্দা হতেই পারে। আপনি তো বলছেন হায়দ্রাবাদ থেকে মিটিং করতে এসেছেন, হায়দ্রাবাদে গিয়ে রাজনীতি করুন। বাংলার মানুষ ধর্মীয় সাম্প্রদায়িক কথাটা থেকে বোঝা গেল এই বাংলা কেন আব্বাস সিদ্দিকীর বাংলা হবে না। আব্বাস সিদ্দিকীর বাংলা। ধন্যবাদ। কয়েকদিন আগে দাদা বলছিল আমাকে চেনে না, আমি বলেছি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। যারা বিভাজন করতে চাইছে এই বাংলাটা তাদের বাংলা। আমার ব্যক্তি আব্বাস সিদ্দিকীর প্রতি আমার কোনো আক্রমণ নেই, তাহলে আমি ওনাকে জড়িয়ে ধরতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে বিভাজনের রাজনীতি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই দাদা কোন একটা জায়গায়। হ্যাঁ আব্বাস বলুন। উনি বলবেন না, ছেড়ে দিন, লজ্জা পেতে আমি এটা বলছি। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই দাদাকে কেউ একজন মিডিয়া প্রশ্ন করছিল আব্বাস সিদ্দিকীর ব্যাপারে, তখন বলছিল কে আব্বাস সিদ্দিকী চিনি না। বলেছি তো, আবার বলছি। আজকে উনি যে চিনতে পেরেছেন আমাকে, চিনলাম, বাংলায় ওনার কোনো কিছু নাই, যাকে আমার চিনেছে যে কোনো বিষয়ে, সে পজিটিভ আর নেগেটিভ হোক, এর জন্য ধন্যবাদ। তৃণমূলকে চিনতে হচ্ছে। রিজু কিছু বলতে চায়, দ্রুত রিজু। দুটো জিনিস আমি বলবো। উনি জেনার হয়ে লড়াই করতে নেবে, সাম্প্রদায়িকতার কথা তুমি বলছিলে, কি সেটা একটু জিজ্ঞেস করুন। সাম্প্রদায়িকতাটা দুরকম ভাবে হয় পিউ, একটা কোভার্ট কমিউনালিজম, একটা ওভার্ট কমিউনালিজম। ভারতীয় জনতা পার্টি যেটা করে সেটা ওভার্টলি কমিউনালিজম করে। ওভার্টলি কমিউনালিজম কি, আমার 70% হিন্দু ভোটের জায়গায় আমি কনসেন্ট্রেট করব। কোভার্ট কমিউনালিজম, যেটার জন্য আজকে পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে আসার মূল কারিগর হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে কোভার্ট কমিউনালিজম। আজকে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী, সেটা বিধান রায় থেকে শুরু করে শেষ দিন বুদ্ধবাবু অবধি, কাউকে গিয়ে কাতারে নামাজ পড়তে হয়, পড়ে প্রমাণ করতে হয়নি যে সে কত বড় মুসলিম প্রেমী। এগুলো করার কোনো প্রয়োজন নেই। এবং যেটা করেছে সেটা তো সেই মুসলিমের কথাটাই বলছেন। অদ্ভুত ব্যাপার। দুটোর বাইরে যদি কংগ্রেস হয়, আপনাদের কেন মুসলিম ভোট দরকার হচ্ছে? আব্বাসকে জোটে লাগছে।
কোভার্ট ওভার যাই হোক, সেটা যদি কংগ্রেসের দরকার না হয়, কেন চিঠি লিখছেন সোনিয়া গান্ধীকে আপনারা? কেন আব্বাসকে পাশে চাইছেন? আব্বাসের থাকা রাখার কারণ আমাদের স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমাদের স্ট্যান্ড একটাই, আমাদের স্ট্যান্ড হচ্ছে আলোচনা যদি হয় তাহলে আলোচনা হবে, সাথে জোট হতেও পারে নাও হতে পারে। আমরা একবারও বলছি না কিন্তু আমাদের সঙ্গে জোট করতে হবে, আমরা জোট করার জন্য আপনারা চিঠি দিচ্ছেন কেন? চাইছেন কেন? চাইছেন কেন? কুস্তি কেরালায় কুস্তি, বাংলায় দোস্তি। আমাদের স্ট্যান্ডটা আমি বলে দিচ্ছি সুদীপকে, আমি আমাদের স্ট্যান্ডটা বলে দিচ্ছি। আমাদের স্ট্যান্ডটা 1941 সালে দুটি রাজনৈতিকভাবে আর্থসামাজিকভাবে দুটো ভিন্ন মত এবং দেশের দুটো দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যদি একত্রিত হতে পারে একটা বড় শক্তি মুসলিনি এবং হিটলারকে হারানোর জন্য, আমরা মুসলিনি হিটলারে পড়ে যাবো। আমি আব্বাস আপনার কাছে আসবো। এত চর্চা আপনাকে নিয়ে, আপনি আজ নিউজ 18 বাংলা স্টুডিও বসে স্পষ্ট করুন যে অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হচ্ছে, আপনি ভোট কাটুয়া এবং বিজেপির বি টিম, আপনি কি? না, আমি ভোট কাঠিও নয় আর বিজেপির বি টিম নয়। আমি বাংলার একজন নাগরিক। বাংলার পিছিয়ে পড়া মানুষের কষ্ট দেখে আমার কষ্ট হয়েছে। আমি সেই জায়গায় আজকে ভাবতে শুরু করেছি যে আমারও দায়িত্ব রাজশক্তিতে গিয়ে মানুষের সমস্যা সমাধান করা, যে অধিকার আমার দেশ দিয়েছে, তাই করতে এসেছি। দ্বিতীয় একটু ব্যাকে গিয়ে একটা কথা বলছি, আমার সঙ্গে যদি বাম কংগ্রেস বা অন্য কেউ জোট করতে চায়, এর জন্য কি আমি মুসলমান হিসাবে জোট করছে? এ ধারণাটা হচ্ছে কেন? আমার একটা রাজনীতির দল আছে, তাই দলের জন্য জোট করছে। আপনার দল কতটা ইম্পর্টেন্ট? সদ্য জন্ম নেওয়া একটা দল। আব্বাস, আপনার মনে হয় না যে আপনার এই আইডেন্টিটি আপনাকে ব্যবহার করতে চাইছে রাজনৈতিক দলগুলো? আপনি এটা ভাবছেন? নিতে পারি, কিন্তু আমাদের একটা হাজার হাজার বছরের ভারতবর্ষে এবং বাংলাতে আমাদের একটা ঐতিহ্য আছে, এবং আমি যে পরিবারের সদস্য, তিনার পরিবারের একজন স্বাধীনতা সংগ্রামী আছেন। সেই পরিবার হিসাবে আমাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে, বিশ্বাস করে। আমরা অরাজনৈতিক ভাবে বহু সমাজসেবা কাজ করে চলেছি, তাই মানুষের সঙ্গে আমাদের অনেক যোগাযোগ ব্যবস্থা আছে। তাই রাজনীতির প্ল্যাটফর্ম যখন তৈরি করেছি, মানুষের মধ্যে অন্তরে বিশ্বাস জেগেছে এরা কখনো প্রতারণা করে না, করবে না। আব্বাস, বুঝলাম যদি বাম কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে যায় আপনার, আপনি তৃণমূলের হাত ধরবেন? আসছে, সমস্ত মানুষ আসছে। দেখুন, তৃণমূলের হাত ধরবো কি না ধরবো, তৃণমূলের দাদাকে জিজ্ঞেস করুন। কেন তৃণমূল কি কমনারের হাত ধরতে চাইবে? কেন আমি তো কমনার, উনি তো বলছেন। মিমের সঙ্গে বৈঠক করেছে দিলীপ ঘোষ, বলেছে যে যদি মিম বাংলায় এসে রাজনীতি করে তাহলে ওনাদের সুবিধা হবে। আপনি মিমের সঙ্গে বৈঠক করেছে, তার কারণ আপনাকে আমি কমিউনাল বলেছি। আব্বাস, যদি এই জোট ভেস্তে যায়, আপনি কি তৃণমূলের সঙ্গে যাবেন? মিটিং করেছিলেন, তাহলে দিদিমণি বেলায় বলছেন না কেন? কি দিদি দিদিমণি নামে বলছেন না কেন? হ্যাঁ, খুব সংক্ষেপে। না ঠিকই সংক্ষেপেই। মিমের সাথে আব্বাস বৈঠক করেছে, মিমের প্রধান এসেছিলেন, আব্বাসের সাথে মিটিং করেছে। বাদ দিন, আরএসএস এর পত্রিকা উদ্বোধন করতে গিয়ে মমতা ব্যানার্জি আরএসএস কে দেশপ্রেমিক বললেন। আরএসএস মমতা ব্যানার্জি যাওয়ার সময় নেই। আব্বাস, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য। আপনি এখানে ছিলেন। আমরা জানি না জোটের কি ভবিষ্যৎ। আগামীকাল জোট রয়েছে, তর্ক চলতে থাকবে, তর্ক নেভার এন্ডিং, কিন্তু জনতার দরবারে চলতে থাকবে। জনতা আসবেন, তাদের মনের প্রশ্ন নিয়ে উত্তর দেবেন নেতারা। আগামীকালও এরকমই 6 জন নেতার সঙ্গে আবার আপনাদের দেখা হবে, মানে জনতার দেখা হবে, এবং প্রশ্ন উত্তর পর্ব চলবে। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা। আজ এ পর্যন্তই।